দর্শক, দেশটাকে ভালোবেসে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শহরে শহরে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের দোসররা নির্মম গণহত্যা চালিয়েছিল। এই গণহত্যার শিকার হয়েছিল সব বর্ণের, সব ধর্মের নিরীহ মানুষ। এই নির্মম গণহত্যা, এই অত্যাচার, অবিচার ইতিহাসের পাতা থেকে যেন মুছে না যায়। স্বাধীনতা বিকৃতকারীরা যেন বলতে না পারে এদেশে কোনো গণহত্যা হয়নি। তার জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রচার করার চেষ্টা করি কিভাবে কত সংখ্যক নিরীহ মানুষকে ৭১ হত্যা করা হয়েছিল। যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, আর হত্যা করে ইতিহাসকে, যদি ইতিহাস আমরা ঠিকভাবে চর্চা না করি। ইতিহাস চর্চার অংশ হিসাবে আজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করব একটি গণহত্যার কথা, বিন্নাগুড়ি গণহত্যা, বালিয়াডাঙ্গা, ঠাকুরগাঁও। এখানে একটা কথা বলতে চাই, আমরা বারংবার দেখছি একটা গণহত্যায় গ্রামের লোক জানে, সাংবাদিকরা জানে, এলাকার জনগণ আলোচনা করে যে ২০ জন মানুষ হত্যা হয়েছে, কিন্তু আসলে সেই সংখ্যা পাওয়া যায় না, ১০, ১২, ১৪। এই গণহত্যার মধ্যে আমরা দেখছি ১৫ জন নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল এবং ১৫ জনের নামটাও পেয়েছি। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের মধ্যে আছেন বিলাসচন্দ্র বর্মন, শহীদ পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী, বয়স ছিল ১১ বছর, সব দৃষ্টি মনে আছে। বাবা শহীদ ডক্টর বেন্দল চন্দ্র বর্মন, বয়স ৬০ ঊর্ধ্ব। বিধু বর্মন, শহীদ পরিবারের সদস্য, এই গণহত্যা প্রত্যক্ষদর্শী, এবং তার পিতা শহীদ ধর্মনারায়ণ বর্মন, বয়স ৬০ বছর ছিল। জ্যাঠা শহীদ হরনারায়ণ বর্মন, ৬৫ বছর। বড় ভাই শহীদ ননীমোহন বর্মন, ৩০ বছর। উল্লেখ্য, বাবা এবং জ্যাঠার বয়স ৬০ এবং এর বেশি বয়সে মানুষকে কেন হত্যা করেছে আমি বুঝতে পারছি না। সরহাদ স্কুল অ্যান্ড কলেজ ইতিহাসের শিক্ষক তিনি, আমি যতদূর জানি ৩টা গণহত্যার উপরে বই লিখেছেন। তাকে ধন্যবাদ এখানে আসার জন্য। প্রথমে জিজ্ঞেস করব বিলাসচন্দ্র বর্মনকে, বয়স ছিল ১১ বছর। আমাকে বলুন কেন এই মানুষগুলিকে হত্যা করা হয়েছিল? আমার বাবা গ্রাম্য ডাক্তার ছিল এবং তৎকালীন শহর যোগাযোগ খুব কম ছিল বিধায় কিন্তু আমার বাবা ওই এলাকায় অন্তত ৩-৪ কিলো থেকে লোকজন আসতো, প্রতিদিন ৫০-২০ জন মানুষ ওষুধ চিকিৎসার জন্য আসতো এবং আমার বাবা প্রতি বাড়িতে গিয়েও মানুষের চিকিৎসা দিত। ৭০ যখন ভোট হয়েছিল তখন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে উনি প্রথম মানে ইলেকশন করেন। তখন আমরা আমার বাবা বিশেষ করে তার পক্ষে খুব ছিল বিধায় মানে প্রচারণা চালাইছিলেন এবং যখন তিনি বিভিন্ন এলাকায় ঘুরতেন রোগী দেখতে, তখন এই বিষয় এবং গ্রামে আমার যখন তার রোগীরা আমার বাবার এখানে ওষুধ নিতে আসতো সকালবেলা ২০-১৫ জন মানুষ, তখন এই বিষয়ে আলোচনা করতো। বিশেষ করে ১১ বছরে বসছিলাম, তবু আমি বাবার সাথে খুব সম্পর্ক ছিল তো আমার। তো দেখেছি ২ জন মুক্তিযোদ্ধা, মানে ওরা তারা ছাত্র ছিল আর কি। তারা হচ্ছেন আমাদের বাসা থেকে প্রায় ৪ কিলো, কামনি বাবু নাম, তার ছেলে নিপেন বাবু ছিল। আর আমার পশ্চিম পাশে আরেকজন ছাত্র ছিল, উনি ওনার নাম হচ্ছে হাফিজুল ইসলাম আর কি, আমার বাবার নাম বলতে পারবো না। তো এনারা আসতো আমাদের এখানে প্রায় বেশি গল্প করতো। এবং যার কারণে হয়তো আমার ধারণা, আমি তো তখন
অনেক ছোটই ছিলাম। তো এই জন্য আমার বাবার উপর হয়তো কোনো আক্রোশ ছিল। আপনি ঠিক বলেছেন, তিনি একজন আদর্শ মানুষ, মানুষের কল্যাণ করে চিকিৎসা করতেন, কিন্তু উনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করতেন, তার প্রশংসা করতেন, জনগণকে তার পথ অনুসরণ করার জন্য অনুপ্রেরণা দিয়েছেন। সেটাই তো একটা বড় দোষ করেছেন পাকিস্তান, তাই তাকে হত্যা করা হয়েছিল। কিভাবে হত্যা করা হয়েছিল? ঠিক এরকম 23শে আপনার এপ্রিলে, শুক্রবার তে আমার বাবা ওই যে এজাকার আর কি, হ্যাঁ, আমার বাবা মানে হত্যা করার জন্য তিনি সহযোগিতা করেছেন, পাকিস্তানি ওই যে মিলিটারিদের। হ্যাঁ, তো উনি জানেন কোথায় ছিল, তো ওনার ছেলে খুব অসুস্থ ছিল ওই দিন আর কি। হ্যাঁ, আমার বাসায় চিকিৎসার জন্য আসছিলেন, রাজাকারের ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তখন আমার বাবা ওর বাসাতে আর কি, বাড়িতে আর কি ওর ছেলের চিকিৎসার জন্য গিয়েছিল। আর ওই যে জাটিভাঙ্গায় ওই একই দিনের ঘটনা, তো জাটিভাঙ্গায় ওই যে গড়িয়া থেকে এদিকে চোখ হলদি বা এদিকে লোকজন ওই ভারতে যাওয়ার জন্য ওরা ওই সেই জাটিভাঙ্গায় ওইখানে রাত্রি যাপন করছিল আর কি, যাতে করে ওইখানে ছিল ওরা ওই জাটিভাঙ্গা বাজারের উপরে। তারপর দেখা গেছে যে ওই কে নাকি সংবাদ দিয়েছে মিলিটারিদেরকে, তখন ওই ওরা আসে প্রায় অনেক মানে হাজারো মানুষদেরকে ওখানে। এই প্রোগ্রামটা আমরা পুরো করেছি, জাটিভাঙ্গাতে শরণার্থীর দল যাচ্ছিল এবং সেই দলের উপর আক্রমণ করেছিল, হ্যাঁ, এবং ওদেরকে হত্যা করেছিল এবং কিছু কিছু বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। তাহলে আপনার পিতাকে হত্যার কারণ কি? যে উনি ওদের কাউকে চিকিৎসা করেছিলেন বা সাহায্য করেছিলেন শরণার্থীদেরকে? না, শরণার্থীতে করা হয়নি, ওই জোহরআলী বাড়িতে যাওয়া হয়েছিল। রাজাকার তো রাজাকারের ছেলেকে উনি চিকিৎসা করিয়েছেন। হ্যাঁ, চিকিৎসা করেছেন। তারপরে আমরা দেখলাম যে ওই জাটিভাঙ্গার দিকে আমার বাসা থেকে প্রায় 4 কিলো জাটিভাঙ্গা বাজার। হ্যাঁ, তো দেখলাম যে ওইখানে ওই বাড়িগুলো জ্বালা দিচ্ছে, ওই যে ধোঁয়া উঠতেছে আর কি, দূর থেকে অনেক বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে না, ধোঁয়া উঠতেছে। আর ওখানকার যে পুরুষ মানুষদের হত্যা করেছে, মেয়ে মানুষরা আমাদের ওইদিকে বাচ্চা কাচ্চা নিয়ে চলে পালাচ্ছে আর কি, আমাদের বাড়ির আশেপাশে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা ওদের জিজ্ঞাসা করবো, তারা কিছু বলে না, শুধু একটা কথা বলতে পারে কিছু কিছু লোক, মহিলারা বলেছে যে পালাও, থাকা যাবে না, বলছে সবাই পালাও, এই বলে আর কিছু বলে না। তারপর আমার বাবা সেই ওই জোহরআলীর বাড়ি থেকে যখন আমাদের বাড়িতে চলে গেল, তখন আমরা বাবাকে বলছিল যে বাবা আমরা আর থাকবো না, আমরা পালে যাবো, সবাই পালাচ্ছে, হ্যাঁ কি হচ্ছে। হ্যাঁ, কিন্তু বাবা বলছে যে আরে না, কোথায় যাবে, আমরা এখানে থাকবো, দেখি। হ্যাঁ, পরে ওনাকে হত্যা করা হলো কোন জায়গায়? তখন উনি ওই আমি এভাবে বলতাম, কিছু করে দেখা গেল যে একটা মানে আমরা তখন ওই যে ট্রাক একটা, হ্যাঁ, ট্রাকটা ওই জাটিভাঙ্গা থেকে আমাদের বাসায় ওইদিকে, হ্যাঁ, আমাদের বাসায় দিকে যাচ্ছে এবং মাঝখানে একটা রাস্তায় ভাঙা ছিল। তখন সেই মানে ভাঙাটা তো পার হতে পারে না গাড়িটা, হ্যাঁ, তখন গাড়ির অবস্থা ভালো ছিল না। সেখানে ওই মানে ট্রাকটা থামায়, হ্যাঁ, ওখান থেকে মিলিটারিরা মানে নামে আমাদের গ্রামের দিকে ঢুকে গেল আর ঢুকে পরে তখন আমরা দেখলাম, তখন আমার বাবা এবং আমার বোন আর আমি আমার বাবাকে হাত ধরে নিয়ে আমরা জঙ্গলে ঢুকে গেলাম, পারে গেলাম আর কি, যে বাবা থাকার দরকার নেই, চলো আমরা লুকে যাই জঙ্গলে। তখন আমরা যখন জঙ্গলে লুকে গেলাম, তখন আমাদের এক আত্মীয় ছিল, উনি তখন ডাকাইতে বাবাকে ডাকালো, কোথায় কেন জঙ্গলে ঢুকিলে, হ্যাঁ, বাড়িতে যদি কেউ না থাকা যায় তাহলে বাড়িতে আগুন লাগিয়ে দিবে, তুমি আসো। থেকে রেখে জঙ্গলে বাড়িতে আসলো, বাড়িতে যখনই আসছে তখন এটা আসে ওখানে ধরে। হ্যাঁ, তখন আমাদের মানে বাড়ির পাশে আর কি এক লোক আর কি ময়মনসিংহ থেকে যাওয়া আর কি, উনি একটাই ঘর মাত্র। হ্যাঁ, এবং আমাদের গ্রাম থেকে আরো ওই যে 11 জনকে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকাই দিয়ে এবং গুলি করছে কিনা আমরা বলতে পারবো না। তারপরে এই ঘরে আগুন লাগিয়ে দিয়ে তাদেরকে। তাহলে আমরা দেখছি আপনার পিতা হলো 12 নম্বর, তো সবাইকে একটা ঘরে ঢুকিয়ে পুড়িয়ে মেরেছে আর কি। বড় করুন। আর 4 জন আমার বাড়ির দক্ষিণ পাশে, আর 4 জনকে ধরে আমাদের বাড়ির ধারে, দরজাটা আমারই এখনো আছে, তখন ওখানে ওদেরকে গুলি করে মারা হয়েছে। 11 জনকে পুড়িয়ে মারা হয়েছে, আর 4 জনকে গুলি করে মারা হয়েছে।
মৃধু বর্মনের কাছে। আপনার পরিবারের তো অনেক ব্যক্তি শহীদ হয়েছেন, বাবা হয়েছেন, জ্যাঠা হয়েছেন, বড় ভাই হয়েছেন, তাদের কি দোষ ছিল, কি কাজ করতেন তারা? আমার বাবা স্বর্ণকারের দোকান করছে, স্বর্ণকারের দোকান করে, তখন তো মানুষ বাড়িতে জিনিস বানিয়ে নিয়ে যায়। কিন্তু আমার বাবা জিনিস বানাইতে বসছে, আর এই যে আমার ওইখানে ওগুলো মানুষ তো আমি চিনি না, ওরা আসে বলে এই বাড়ি ছাড়া যাবে না, বাড়িতে থাকো, বাড়িতে যদি ছাড়া যান তাহলে বাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দিবে। এই আমার বাবা বগে ভাগে বাড়িতে ছেড়ে দিয়েছে। তখন আমার ভাই, আমার জেঠা, ওরা তো সেই ধরনের লোক, মানুষের কোথাও ফেলে দিতে পারে না, মানুষের খুব দয়াশীল করে, এই বলে বাড়িতে আসিল। বাড়ি থেকে তখন ওই যে যেগুলা কথা বললো, এই যে আমাদের ওগুলো লোক আসছে, আমার বাবা আর আমার দাদা আর আমার জেঠা আর আমার একটা পিসিত ভাই আছে, ওনাকেও নিয়ে গেছে। কি কাপড় পরা? ওগুলা এই যে কালা কাপড় না, প্যান্ট পরছে, ওগুলা অন্য ধরনের কাপড়। আর এই যে মাথায় মাথায় টুপি আছে। কি টুপি? এটা কান্তাই কতগুলো থাকে না, কি রাজাকার ছিল? এখন ওগুলা তো আমরা চিনি না। আচ্ছা, না চিনতে পারেন, আবার চিন্তা করার চেষ্টা করেন। হ্যাঁ, সেনাবাহিনী হলে খাকি কাপড় পরে, প্যান্ট শার্ট টুপি আছে না, এখান থেকে টুপি আছে, এমনি তো বান দিয়েছে, মনে করেন ইয়ে আছে, ওভারে মানে ইয়ে লাগাইছে, এরকম গাড়ির হেলমেট, এই ধরনের হেলমেট। হ্যাঁ, এইরকম লাগাইছে। তারপরে তো ধারাধারি করে আমার বাড়ির যে 4 জনকে নিয়ে চলে গেল, আর আমরা তখন ভয়তে জঙ্গল ঢুকে গেল। পাকিস্তানি রেঞ্জার্সটা ছিল। এনার বাবা আমার বাবা ওইখানে একই জায়গা, একই জায়গায় একখানি। হ্যাঁ, ওই লোকের নাম ছিল সেকেন্ড, সেকান্দার। হ্যাঁ সেকেন্ড। ওনার বাড়ি কিন্তু এখন ও যখন বাড়ি ছাড়া পায়, বাংলাদেশি। হ্যাঁ, ও বাংলাদেশ, তাদের ওদের দোসর ছিল সে। হ্যাঁ, ওই তখন ওর ঘরে আচ্ছা, আপনার কি মনে আছে ওরা কি ভাষায় কথা বলছিল? ওদের ভাষা বুঝতে পারিনি আমরা। বাংলা হলে বুঝতে পারতেন? হ্যাঁ, বাংলা হলে বুঝতে পারতাম। প্রায় এমন কথা বলে, ওগুলা আমার ভাষায় প্রকাশ, তখন আমরা। আপনার আত্মীয় স্বজন ওনার পিতা এক জায়গায় পুড়িয়ে হ্যাঁ, ফেলা এক জায়গায় হয়েছে। করছি। তারপরে আপনারা কি করেছেন? তারপরে তো আমরা চলে গেলাম ভারতে। মৃতদেহগুলো কি হলো? মৃতদেহ আর আমরা গতি করলাম না, আমাদের জান বাঁচে না, এইভাবে ফেলে রাখে। ভারতের কোন ক্যাম্পে গেছিলেন? আমি কান্তিভিকা ক্যাম্পে আছি। দেশ থেকে ফেরত আসলেন কবে? স্বাধীন হওয়ার পরে আমরা তো ওখানে দেশ আসার জন্য খুব, যে কোন দিন আমাকে যাইতে হবে। তারপরে কি দেখলেন আসার পরে? আসে দেখলাম কিচ্ছু নাই, চিহ্ন, খালি একটা খাট পাইছি, আরে ধান চাল আচ্ছা, তো সবই নিয়ে মৃতদেহগুলো গেছে। তো পুড়ে ছিল, এগুলি কি দেখেছেন? ওগুলার তখন ওই যে মাথাগুলা আছে না, ওগুলা মাথাগুলা আমরা যে ছেলেগুলা এই বলের মতো শর্ট মারে, এই ধরনের ইয়া করছে। তখন একটা ওই যে চুয়া ছিল সেকেন্দারের বাড়ির ওখানে, মাটিয়া চুয়া, ওইটাতে পানি খাই কিন্তু ওরা, ওই চুয়াটার মধ্যে, আমরা কুয়া বলি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, চুয়া ওই বলি। চুয়াটার মধ্যে আর কি মাথাগুলা ফেলে দিয়ে এটা মাটি দিছে। ফারজানা হক, আপনি এই ঘটনাটা কবে জানলেন এবং কবে গবেষণা আরম্ভ করলেন? স্যার, আমি বিন্যাকুট গণহত্যা নিয়ে কাজ শুরু করি 2017 সালে। আমি 2015 সালে যখন জাতিভাঙ্গা গণহত্যা নিয়ে কাজ শুরু করি, গবেষণা শুরু করি, তখন আমি জানতে পারি যে এরকম জাতিভাঙ্গা থেকে 6 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামে 71 সালে 15 জনকে মেরে ফেলা হয়, এবং এই 15 জনের মধ্যে 11 জনকে ওইখানে স্থানীয় লোকরা বলছিলেন যে 11 জনকে এরকম একটা ঘরের মধ্যে নিয়ে পুড়িয়ে মারা হয়। তখন 15 সালে পরে আমি 2017 সালে ওইখানে সশরীরে যাই, এবং যাওয়ার পরে প্রাথমিক অবস্থায় স্যার এই গণহত্যা সম্পর্কে যারা শহীদ পরিবারের স্বজনরা আছেন তারা কেউ তথ্য দিতে চাননি। তথ্য দিতে না চাওয়ার একটা কারণ কোন ছিল, সময়ের কথা বলছেন? এটা 2017। কেন বলতে চাচ্ছে না? প্রথম যেদিন যাই, শহীদ পরিবারের স্বজনদের একটা ক্ষোভ ছিল, ওনারা ধরে নিয়েছিলেন আমি সাংবাদিক, হয়তো একটা রিপোর্ট করব, রিপোর্ট করা পর্যন্তই শেষ। এর আগে অসংখ্য সাংবাদিক গিয়েছেন, অসংখ্যবার অনেকেই কথা দিয়েছেন যেখানে একটা স্মৃতিস্তম্ভ হবে, কিন্তু হয়নি। তারপরে আমি ওই দিন আর তথ্য নিতে পারি না, আমি চলে আসি। তারপর আবার একদিন যাই, যাওয়ার পরে ওই দিনও দেখি কোনো তথ্য পাচ্ছি না। তারপর বিলাসদার সাথে আমার দেখা হয়, আমি ওনাকে বললাম আমি আপনার সাথে আজকে কোনো কথাই বলবো না, শুধু আপনি মোবাইল নাম্বারটা আমাকে দেন। সেই মোবাইল নাম্বার নিয়ে এসে তারপর তার সাথে যোগাযোগ করা শুরু করি যে এরকম, আমি তো এটা কোনো সাংবাদিকতার জন্য, আমি কোনো রিপোর্ট করার জন্য না, এটা আমি জাস্ট গবেষণা করব, আপনাদের একটা হয়তো বই প্রকাশ হবে যেখানে আপনার বাপ দাদা বা তাদের আত্মীয়, আপনাদের যে আত্মীয় স্বজন যারা শহীদ হয়েছেন তাদের ইতিহাসটা লেখা থাকবে।
তারপর ওনার সাথে এরকম আস্তে আস্তে যোগাযোগ করা হয়, উনি আমাকে সর্বোচ্চ হেল্প করেছেন এবং আমি সেখানে এই বিন্নাগুড়ি গণহত্যা সংক্রান্ত কাজে বিন্নাগুড়ি গ্রামে মিনিমাম আমি স্যার 20 বার গিয়েছি এবং শহীদ পরিবারের স্বজনদের সাথে কথা বলেছি। স্বজনদের একটাই ক্ষোভ ছিল সহযোগিতার না একটা স্মৃতিস্তম্ভ হয়নি। সেটা কি হয়েছে? স্যার এখানে একটা আশার বাণী হচ্ছে যে আমরা স্যার আমাদের ঠাকুরকে একটা স্থানীয় এনজিও আছে ইএসডিও, ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ওনাদের সাথে বাংলাদেশ ইতিহাস সম্মেলনী ঠাকুরগাঁও জেলা শাখা যৌথভাবে ওখানে একটা স্যার স্মৃতিস্তম্ভ তৈরির কাজ শুরু করেছে। জমি গ্রহণের কাজও শেষ হয়ে গেছে স্যার, 3 শতক, এবং স্যার এটার প্ল্যানও করা হয়ে গেছে। হয়তো আমরা ডিসেম্বরে এটা উদ্বোধন করতে পারবো আশা করা যাচ্ছে। নতুন কিছু পেয়েছেন এনাদের যে আলোচনা বাইরে আর কি? বেশ কিছু রাজাকারের নাম পেয়েছি এবং স্যার এখানে 15 জন শহীদের মধ্যে 11 জনকে যে ঘরের মধ্যে পুড়িয়ে মারা হয় সেই 11 জন শহীদের নাম এবং পাশে একটা বাঁশঝাড়ে 4 জন। খুব একটা আশার বাণী যে প্রত্যেকের শহীদের নাম পাওয়া গেছে, কিন্তু রাজাকারদের নামের তালিকাটি পেয়েছেন? জি স্যার। ওটা আপনার বইয়ে লিখছেন? জি স্যার, এটা আমার বইয়ে। কয়জনের নাম পেয়েছেন? এখানে স্যার 7 থেকে 8 জন রাজাকারের নাম। ধন্যবাদ। এই দিনটা 23শে এপ্রিল স্মরণ করেন? না স্যার, কিভাবে স্মরণ করবো? সেখানে একটা মানে যদি কিছু থাকতো বা হয়তো দেখি অনেক সময় এটা তো হবেই। হ্যাঁ, দেখা যায় অনেক সময় কিছু নেতারা আসে ফেব্রুয়ারির দিনে, আমরা হয়তো সেখানে হঠাৎ করে আমরা হয়তো ফুল টুল দেই। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে আস্তে আস্তে সেগুলো হঠাৎ করে কিভাবে ফুল দেন? মনে করে যে মানে 21 পরে দিতে, হ্যাঁ লোকজন যায় হয়তো। কোন জায়গাতে ফুল দিচ্ছে? ওই যে জায়গায় আমাদের শহীদ হয়েছে যে ঘরে। তাহলে আপনারা স্মরণ করতে হলে তো পারিবারিক ভাবেও পারেন। ছাত্রছাত্রী নিয়ে পারেন, স্মরণ করাতে অসুবিধা না। আমরা আগে করছিলাম, দেখা গেল যে আস্তে আস্তে আমাদের অনেক জায়গায় হলো, আমাদের এখন থেকে এইটাতে কেউ এটাতে কিছু মানে ই করে না, মানে মনে করে না, জন্য আস্তে আস্তে 50 বছর বুঝছেন, 50 বছরের মধ্যে আমাদের কোনো কিছু আর হয় না। হঠাৎ করে হয়তো 1 বছর আসলো, আরেক বছর নাই, এরকম হয়। হাজার বছরের পরে, হাজার বছর পরে স্বাধীনতা, 50 বছরে সব ভুলে যাবেন না? ঠিক আছে, ওই দিকে এই জন্য বলছি। আচ্ছা, একটা কথা হচ্ছে আপনাদের সন্তানদেরকে এই কথা জানিয়ে যাচ্ছেন? হ্যাঁ, জানিয়ে যাচ্ছে বটে, আমরা বিধু বর্মন, আপনার সন্তানরা, আত্মীয় স্বজনরা গ্রামের এই তথ্যগুলো জানে, এই তথ্যগুলো জানে যেটা আলোচনা করলেন? ছেলেগুলো শুনছে যে আমার দাদা বা দাদু বড়বা মারা গেছে, এটাই শুনছে আর কি। সরকার তো হচ্ছে কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন? না না, যেটা পাই না এটা কেন বলবো যে পাইছি। স্মৃতিসৌধ যদি নির্মাণ হয় তখন কি করবেন? আমরা এই মনে করেন শহীদ পরিবারের লোক যেগুলো আছি স্মরণ করবো বা শ্রদ্ধা করবো। আমরা জাডিগঙ্গা পর্যন্ত রাইতে যাই, যে রাইতের আজকে এত টাইমে আমরা যাই ফুল দিতে। আমার মনে দুঃখ আছে, তো বাবা মারা গেছে, আমার দুঃখ নেই মনে, আমার ওগুলো ইতিহাস আসলে আমার চোখের পানি আসে। চোখের পানি আসছে। আপনারা 50 বছরে কিছু করলেন না, কি করে করবো? আমাদের কোনো ইয়ে তো নাই যে আমরা যে করবো। দেখুন, স্মৃতিসৌধ অনেকখানে দেখেছি কয়েকটা ইট দিয়ে বানিয়ে ফেলেছে। দিনটা স্মরণ করতে হয়, সেখানে যেতে হয়, শ্রদ্ধা করতে হয়। যে যে ধর্মের মানুষ হোক, নিজ ধর্মের নিয়ম মেনেই করতে পারে এটা। আপনি কি মনে করেন? বাঙালিরা তো মানুষকে দোষ দিতে বেশি পছন্দ করি, কিন্তু এই গণহত্যা, এরকম একটা গণহত্যা আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এরকম গণহত্যা খুব বিরল, যে আগুনে পুড়িয়ে মারা এতগুলো লোককে একসাথে। এই গণহত্যা নিয়ে সেভাবে কখনো স্থানীয় যে স্কুলগুলো আছে বা স্থানীয় কলেজগুলো, সেগুলো তো কখনো আলোচনা হয়নি। আজ পর্যন্ত আমাদের ঠাকুরগাঁর কোনো স্কুল বা কলেজে আমি শুনিনি যে বিন্নাগুড়ি গণহত্যা নিয়ে কোনো আলোচনা হয়েছে। বা স্থানীয় পত্রিকাগুলো, আমরা তো চাইলেই পারতাম স্থানীয় পত্রিকাগুলোতে বিন্নাগুড়ি গণহত্যা নিয়ে অন্তত 23শে এপ্রিল একটা রিপোর্ট করতে, এটা নিয়েও এখন পর্যন্ত কোনো রিপোর্ট হয়নি। এবং আমরা যে কথাটা বারবার বলছি, ওনারা শহীদ পরিবারের স্বজনদের একটা আক্ষেপ যে কেন এখন পর্যন্ত একটা স্মৃতিস্তম্ভ হয়নি। আশা দেখছেন তো সামনে? আমরা আশা দেখছি, কিন্তু এই স্মৃতিস্তম্ভের জন্য যদি শুধু আমরা সরকারের দিকে মুখাপেক্ষী হয়ে না থেকে, বলছিলাম প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুলে বাচ্চারা বানিয়ে ফেলেছে, সেখানে ওরা একত্রে হচ্ছে। আসলে একটা
মিটিং পয়েন্ট দরকার, যেখানে মানুষ এদেরকে স্মরণ করবে আর কিছু করবে না। সেই এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসা যেই আছে, প্রাইমারি স্কুল, সবারই বাচ্চাদের উচিত হবে 23শে এপ্রিল এখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করা। এবং এর মধ্যে এই চিন্তার মধ্যে কোনো বিভাজনের কোনো স্কোপ নাই। কারণ এই জাতির সম্মানের প্রথম পাত্র তারাই যারা দেশের জন্য শহীদ হয়েছে। তাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তি। জাতি তাদেরকে যদি স্মরণ না করে, এই জাতি নিজেকে স্মরণ করতে পারবে না। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলাপ করলাম বিন্নাগুড়ি গণহত্যা, বড় করুণ কাহিনী। 15 জন লোককে হত্যা করা হয়েছে, 11 জন লোককে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে। পরিবার কেঁদে বেরিয়েছে, কেউ কথা শুনে নাই। স্মৃতিস্তম্ভ হয় নাই, শহীদ মিনার হয় নাই। আশার বাণী যে এটা হয়তো হবে। আশা আর নিরাশার মধ্যে আমাদের জীবন যাপন করতে হবে। বিন্নাগুড়ি গ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, শহীদ পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করে, নতুন পদের লেখক গবেষক যারা এই কাজে নিয়োজিত আছেন তাদেরকে শ্রদ্ধা জানিয়ে এবং আশা পোষণ করে ইতিহাসের পাতায় যেন এই গণহত্যা লিপিবদ্ধ করা হয় এবং শহীদ মিনার বানানো হয়, যেখানে মানুষ কম করে হলেও বছরে একবার গিয়ে বলবে এখানে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের জীবনের একটা কঠিন সময়ে 71-এ এবং হত্যা করেছে একটা জাতি যাদের নাম হলো পাকিস্তান, যারা মানুষ হত্যা করেছে, নারী হত্যা করেছে, শিশু হত্যা করেছে এবং মানুষের ভালোবাসাও হত্যা করেছে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, কষ্ট করে এসেছেন সেই ঠাকুরগাঁও থেকে এবং আমাদেরকে আজকে আলোচনা শুনিয়েছেন। আপনাদের পরিবারের জন্য সমবেদনা রইল, আর আশা করব যেন তাদের নামটা শ্রদ্ধার সঙ্গে স্মরণ হয়। আশা করব এদেশের মানুষের যেন বারংবার এইসব কাহিনী শুনতে না হয়। এই কাহিনীগুলো এখনো দেখছি চলে আসছে, হত্যাকাণ্ড, নারী হত্যা, শিশু হত্যা। অনেক ধন্যবাদ বলে, দর্শক শ্রোতা আপনাদেরকে ধন্যবাদ বলে অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রীতি এবং শুভেচ্ছা।